তার খবর পড়ছে রিমা দত্ত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোমান ক্যাথলিক পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যে যোগদানের জন্য ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন। রাষ্ট্রীয় প্রোটোকলের প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু আজ সকালে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানান। ভ্যাটিকান সিটিতে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা আজ সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোমান ক্যাথলিক পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যে যোগদানের জন্য আগামীকাল আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন। প্রধান উপদেষ্টা রোববার বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। এদিকে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের আজ দ্বিতীয় দিন। এই উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ সুষ্ঠুভাবে নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি গতকাল কাতারের দোহায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় এই বিষয়ে কাতার এনার্জির কাছে এই পরিকল্পনার কথা জানানো হয়। প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে শফিকুল আলম বলেন, এটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ সফর। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের ফলে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন। দেশের অর্থনীতির উত্থান পতনের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় 3.2 বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে 600 মিলিয়ন মার্কিন ডলারে নামিয়ে এনেছে। অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি গতকাল দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ওপর জনগণ আস্থা রাখে। তারা মনে করে দেশ ও মানুষের জন্য কিছু করা সম্ভব হলে তা বিএনপি করতে পারবে। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনস্কেপ এর 81তম অধিবেশনে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ করেছে। আঞ্চলিক সহযোগিতায় ক্রমবর্ধমান নেতৃত্ব প্রদর্শন করে বাংলাদেশ ইউএনস্কেপের অধীনে মর্যাদাবান 2টি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্টের গভর্নিং কাউন্সিলে 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে 10,000 কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র চুক্তি করার প্রস্তাব দিতে যাচ্ছে। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের আগে এই চুক্তি হতে পারে। গতকাল রয়টার্স বার্তা সংস্থা এ তথ্য জানায়। রয়টার্সের সূত্র অনুযায়ী এই চুক্তি মোতাবেক রিয়াদকে C-130 পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থা সহ বিভিন্ন প্রকার অস্ত্র সরবরাহ করা হতে পারে। খেলার খবর, হকি। এশিয়ান হকি ফেডারেশন AHF কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ 4বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ওমানের মুখোমুখি হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। ম্যারাথন। বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আজ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় বিউটিফুল বাংলাদেশ রান 2025 ম্যারাথন প্রতিযোগিতা। এই আয়োজনে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার দৌড়বিদরা অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।